অতি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ৩ দিনের মধ্যে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে সিলগালা খামে। ৮ দিনের রিমান্ডে অ্যাডভোকেট কামরুল ইসলাম। পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় বাদ দেওয়ার সুপারিশ। হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত। ওয়েস্ট ইন্ডিজে হাসান মুরাদের হ্যাট্রিক। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কতদিন থাকবে, তাদের মেয়াদ কত হবে, নির্বাচন কবে হবে। এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে অতি প্রয়োজনীয় কিছু বিষয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। আইন উপদেষ্টা আরও বলেন, এর আগের মতো কোনো ভুয়া নির্বাচন যেন না হয় সেই লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। আগামী ৩ দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি মাহমুদুর রাজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সঞ্জিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু। ঢাকায় ২ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী সব মিলিয়ে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এবছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিস্তারিত মাহিম মুস্তাফিজের প্রতিবেদনে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। ১৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে একথা বলা হয়েছে। দুর্নীতির লাগাম টানতে প্রতি বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এবছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে বলেছে মন্ত্রণালয়। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯, যা ২০০২ সালে সংশোধনী এনে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯, যা ২০০২ সালে সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী ৫ বছর পর পর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, ক্যাডার বা নন ক্যাডার নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন। ১০ম থেকে ২০তম গ্রেডের গেজেটেড বা নন গেজেটেড কর্মকর্তা বা কর্মচারীরা নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয় নির্দেশনায়। ছকটি জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। তবে গোপনীয়তার স্বার্থে সম্পদ বিবরণী সিলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। শেখ ফরিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। ৪-৮-২৪ একটা হত্যা মামলা, আসামি মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী, অবৈধ খাদ্যমন্ত্রী। ওনাকে আজকে উত্তরা বাসা থেকে অ্যারেস্ট করেছেন, পালিয়েছিল। হাসিনা পালাইছে, উনিও লুকিয়েছিল, পালিয়েছিল। এই হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন, রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে বলেছি যে উনার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। উনি সারা বাংলাদেশকে শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমরা দেখেছি মিডিয়াতে উনি কাজ করেছে। উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরও দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। অপরদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা উভয় পক্ষে শুনানি করেছি। ওনার বিরুদ্ধে এলিগেশন হচ্ছে যে নিউ মার্কেট থানায় যে একটা হত্যা সংঘটিত হয়েছে, যে ভিকটিম অদূত উনি একজন ব্যবসায়ী ছিলেন। ওনার এই হত্যাকাণ্ডের সাথে উনি ইন্ধন দিয়েছেন, নির্দেশদাতা এমনকি পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে 1 থেকে 50 জন আসামি এই ঘটনার সাথে পরিকল্পিত এবং নির্দেশদাতা, ইন্ধনদাতা এবং কি অর্থদাতা সেটা বাদই উল্লেখ করেছেন। কিন্তু আমি এজাহারভুক্ত 57 নম্বর আসামি, কিন্তু বাদী তো আমাকে সন্দেহ করে নাই। এই মামলায় আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাজধানী উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেটের এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় মামলা করেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ। পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 18 নভেম্বর বিকেলে সচিবালয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানান কমিশন প্রধান সফরাজ হোসেন। বিস্তারিত উর্মি আক্তার সোমার প্রতিবেদনে। পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 18 নভেম্বর বিকালে সচিবালয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানান কমিশন প্রধান সফরাজ হোসেন। জানান, রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে এনআইডি কার্ড হবে ভেরিফিকেশনের মানদণ্ড। সফরাজ জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে এমন সুপারিশ করা হবে, তবে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, সরকার সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। এছাড়া 54 ধারা সংশোধনেরও সুপারিশ করা হবে। 3 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব সফরাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়। তিনি জানান, পুলিশ ভেরিফিকেশনের এই পদ্ধতি 1928 সাল থেকে চালু হয়েছে। ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন এবং তদন্ত করা হয়। এতে বিভিন্ন সময় অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায়। আরেকটি বিষয় প্রচলিত আছে, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা, এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো। সম্প্রতি একটি অভিযোগ এসেছে যে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না। তাদের অনেকের চাকরি দেওয়া হয়নি। দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালা, ফুফা ও অন্য কেউ রাজনীতিতে জড়িত। পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাই তারা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন।
কমিশন প্রধান আরও জানান, ব্যাংকের একজন গার্ড থেকে ক্লার্ক সবার চাকরি গুরুত্বপূর্ণ। অনেক সময় নাম পরিচয় পরিবর্তন করে কেউ চাকরিতে ঢুকতে পারে, পরে দেখা যেতে পারে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত। সুতরাং ভেরিফিকেশন জরুরি। যেভাবেই হোক এই পুলিশ ভেরিফিকেশনে যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে সুপারিশ করেছেন। পুলিশ ভেরিফিকেশন হবে, কিন্তু সেখানে আত্মীয় স্বজনদের রাজনৈতিক বিবেচনা আমলযোগ্য হবে না। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার এবং দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। পার্লামেন্টের স্পিকার নাবি বেরির সহকারী আলী হাসান খলিল বলেন, লেবানন সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে তাদের বক্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছে। আলোচনা চালিয়ে যেতে হোয়াইট হাউসের দূত আমোস হোস্টেইন বৈরুতে যাচ্ছেন। ইসরায়েলের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হিজবুল্লাহ দীর্ঘদিনের মিত্র বেরিকে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য সমর্থন করেছে। এদিকে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কথা হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তেল আবিবের পার্লামেন্টে তিনি বলেন, দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভালো একটি প্রস্তুতি সারল বাংলাদেশের বোলাররা। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 2 দিনের প্রস্তুতি ম্যাচটি হয়েছে ড্র। এই ম্যাচে হ্যাট্রিক করেছেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। অ্যান্টিগার কুলিস ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র 25.4 ওভার। প্রথম দিনে 5 ওভার বোলিং করে 1 উইকেট তুলে নেওয়া বাংলাদেশের বোলাররা কাল 25.4 ওভারে আরও 8 উইকেট তুলে নেয়। 1.4 ওভারে 1 রান দিয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন হাসান মুরাদ। ইনিংসের 26তম ওভারে প্রথম বোলিং করতে এসে হাসান মুরাদ দেন মাত্র 1 রান। ফিরতি ওভার করতে এসে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাট্রিক করেন। এর মাঝে ড্যানিয়েল ব্রেকফোর্ডকে এলবিডব্লিউ, নাহিদ বিদাইসিকে বোল্ড এবং চাইম হোর্ডারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। তার হ্যাট্রিকেই শেষ হয় ম্যাচ। স্বাগতিকরা 9 উইকেটে 87 রান তোলার পর ড্র মেনে নেয় 2 দল। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সবশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।